This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH রাজা সে যায়, রাজা বদলায়, নীল জামা গায়ে, লাল জামা গায়ে। এই রাজা আসে, ওই রাজা যায়। জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। রাজা আসে যায়, রাজা বদলায়, দিন কেন বদলায় না? না, এর উত্তর তো এই কবিতাটা যার লেখা সেই বীরেন্দ্র চট্টোপাধ্যায়ও দিতে পারেননি। কেন যে বদলায় না আমরা জানি না, কিন্তু একটা কথা বুঝি, রাজারা যেভাবে রাজত্ব চালান তার মেন উদ্দেশ্য একটাই, কোষাগার যেন ভরা থাকে। কেন বলছি এটা বলার আগে আপনাদের আরেকটা অন্য রাজার গল্প বলি, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কোষাগারটা কেন ইম্পর্টেন্ট সে যে বুঝে যাবেন। দেখুন, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র এবার প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়েছিলেন, এবং শুধু তিনি কেন, শোনা যায় সেবার এমন শীত পড়েছিল যে কৃষ্ণনগরের সবাই ঠক ঠক করে কাঁপছিলেন, শুধু একজন ছাড়া। তার নাম ঠিকই ধরেছেন, গোপাল ভাঁড়। এবার রাজা কৃষ্ণচন্দ্র জানতে পারেন ওই রকম ঠান্ডায় গোপাল নাকি খালি গায়ে একটা ছোট ধুতি পরে ঘুরে বেড়াচ্ছে। রাজা অবাক, গোপালকে ডেকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা ব্যাপারটা কি বলতো, কেসটা কি? গোপাল তার ধুতির খোঁজ থেকে একটা রূপোর মুদ্রা বার করে রাজাকে দেখালেন। বললেন এই রূপোর মুদ্রাটা সব সময় সঙ্গে রাখি, তাই ঠান্ডা লাগে না। এই ঘটনা হয়তো ঘটেছিল, হয়তো ঘটেনি, কিন্তু যদি নাও ঘটে থাকে তাহলে আপনি একটা বিষয় নিশ্চিন্ত হতে পারেন, জগতে যত রকমের গরম আছে তার মধ্যে সব থেকে বেশি গরম হলো এই টাকার গরম। সেজন্যই তো বিশ্ব অর্থনীতির দৌড়ে ভারত যত ওপরে উঠছে ততই আমাদের টাকার গরমে প্রতিবেশীদের গা জ্বালা করছে। Are the fourth largest economy as I speak. We are a $4 trillion economy as I speak, and this is not my data, this is IMF data. India today is larger than Japan. So it's only the United States, China and Germany which are larger. And if we stick to what is being planned, what is being thought through, it's a matter of another 2.5 to 3 years, we would become the third largest economy. নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমণিয়াম জানিয়ে দিয়েছেন যে জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তি। আমাদের সামনে শুধু তিনটে দেশ জানেন তো, জার্মানি, চীন আর আমেরিকা। আমাদের অর্থনীতি এখন 4 ট্রিলিয়ন মার্কিন ডলারের। এবার এটা একটু ট্রিলিয়ন ফিলিয়নগুলো শুনতে কীরকম লাগে, সোজা সাপটাভাবে বলি, 1 ট্রিলিয়ন মানে হচ্ছে 1 লক্ষ কোটি। তাই 4 ট্রিলিয়ন মানে 4 লক্ষ কোটি মার্কিন ডলার। টাকার হিসেবে এবার যে কত হবে এবার গুনটুন করুন কনভার্সন রেট দেখে ডলারে। কিন্তু সোশ্যাল মিডিয়া খুলে দেখুন, দেখতে পাবেন ভারতের এই আর্থিক উন্নতিতে পাকিস্তানি আর বাংলাদেশিদের হিংসায় একদম জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। কারণ ভারত যখন এই 4 লক্ষ কোটি ডলারের অর্থনৈতিক শক্তি হয়ে গেছে, তখন পাকিস্তান আর বাংলাদেশ তারা কোথায়? তার কাছে নেই, অনেক পেছনে, ইনফ্যাক্ট তুলনাতেই আসে না। আমাদের পশ্চিমের প্রতিবেশী অর্থনৈতিক শক্তির নিরিখে 43 নম্বরে দাঁড়িয়ে, আর পূর্বের প্রতিবেশী মানে বাংলাদেশ তারা ওই 35 নম্বরে, ভারতের থেকে সেটাও অনেক পেছনে। কিন্তু এই বাংলাদেশ পাকিস্তানের থেকে একটু এগিয়ে এই ব্যাপারটাই জানেন তো। একটা সিনেমার কথা মনে পড়ে গেল, সত্য কিছুদিন আগে দেখছিলাম আর কি। এই সিনেমাটায় ভিলেন আর তার ভিলেনের সাগরেদ, ভিলেন ক্লাস 8 পাস, তাতে সাগরেদ তাকে যাচ্ছে তাই এরকম হ্যাটা করে আর কি, কারণ সে ক্লাস 10 পাস। এই ব্যাপারটা সেরকম, এই বাংলাদেশ আর পাকিস্তানের ব্যাপারটা ঠিক সেরকম। কিন্তু এটাকেই বাংলাদেশিরা বিশাল কৃতিত্ব বলে মনে করে। তাদের মাথায় আছে কিনা জানি না, বাংলাদেশের বণিক সমাজ কিন্তু
এর মধ্যেই আশঙ্কায় ভুগতে শুরু করেছে যে ওই যেটুকুনি আছে সেটুকুনিও থাকবে তো। মানে সোজা বাংলায় তারা সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছে। কারণ কি জানেন? কারণ এই জাস্ট সপ্তাহ দুয়েক হলো আমাদের দেশের রাস্তা বাংলাদেশের বাণিজ্যের জন্য বন্ধ হয়ে গেছে। আর তারপরই সে দেশের ওই রেডিমেড পোশাক নির্মাতারা ইউনূস সরকারকে সতর্ক করে দিয়েছে, বলেছে অবিলম্বে ভারতের সাথে সম্পর্কের উন্নতি করুন, ওটাতেই যা থাকার আছে, ওটা না থাকলে আর কিছু নেই। ভারতকে বলুন ওই স্থলবন্দর খুলে দিতে, না হলে ব্যবসা লাটে উঠবে। যদি বিক্রি না হয় এখানে প্রোডাকশান জমে যাবে, অর্থনীতি মুখ থুবড়ে যাবে। এবার দেখুন কোন দেশের অর্থনীতি কতটা মজবুত সেটা যে কটা মাপকাঠির ওপর নির্ভর করে, তার মধ্যে একটা হচ্ছে জিডিপি। কঠিন শব্দ, মানে এগুলো আমরা চট করে আলোচনার মধ্যে আনি না, তা অর্থনীতিবিদদের জন্য এগুলো রেখে দেওয়া আছে। এই সমস্ত কঠিন কঠিন ব্যাপার বলবেন আর আমাদের মাথার ওপর দিয়ে চলে যাবে, আর আমরা বলবো দেখেছো এই হচ্ছে অর্থনীতি। তো সে যাই হোক, এবার এই জিডিপি হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় একটা দেশে যত পণ্য বা সেবা উৎপাদিত হয় এইটার টোটাল তার যে অ্যামাউন্টটা আর কি, সেইটার আর্থিক মূল্যটাই আর কি জিডিপি, এইভাবে ব্যাপারটা দেখা। এবার বাংলাদেশের সেরা উৎপাদন কি? রেডিমেড পোশাক। এবার সেটার ব্যবসা যদি মার খায় তাহলে বাংলাদেশের অর্থনীতির যে 12টা বাজবে সেটা বাংলাদেশের পোশাক ব্যবসায়ীরা বুঝে গেছেন। কিন্তু মুশকিল কি জানেন? ওই মহান অর্থনীতিবিদ নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন না, উল্টে তিনি তার দেশের অর্থনীতির আরও ক্ষতি করছেন বলে অভিযোগ উঠছে। ঈদ উপলক্ষে 10 দিনের ছুটি দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, আর বাংলাদেশের বণিক সভা বলছে সরকার জানেই না এভাবে খামখেয়ালির মতো ছুটি ঘোষণা করলে অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু মুশকিল কি জানেন? এই অর্থনীতি নিয়ে তো এই মুহূর্তে আর মাথা ঘামাচ্ছেন না ইউনূস। ইউনূসের মাথায় তো রয়েছে তার নিজের কুর্সি, যে কুর্সিটা অক্ষত রাখার জন্য এই মুহূর্তে যাদের মাথায় করে রাখার দরকার তার মধ্যে একটা হচ্ছে ওই জামাতিরা, মৌলবাদীরা। সুতরাং তাদের তুষ্ট করাই এই মুহূর্তে তার কাছে অর্থনীতির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হাউ কুড ইট বি পসিবল? একটা দিনও তো আমাদের জন্য স্পেয়ার করার মতো ক্ষমতা নাই এই দেশের অর্থনীতির পিছনে, আর সেখানে 10 দিন ছুটি ঘোষণা করে দেয়। আবার ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও বলে ট্রেড ইউনিয়নের সাথে ডিসকাস করতে। হোয়াট এ গভর্নমেন্ট! ইজ ইট এ গভর্নমেন্ট? দেখুন, এটা যদি এইভাবে দেখেন যে শ্রমিক ছুটি পাবে, সেটা তো মালিকের পছন্দ না হওয়ারই কথা। তাই হয়েছে। বাংলাদেশের চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতির বক্তব্যটাকে এভাবে আপনি ব্যাখ্যা করতেই পারেন, কিন্তু তার কথাগুলো যে ইউনূস প্রশাসনের বিরুদ্ধে চরম অনাস্থার প্রকাশ, সেটা কি করে অস্বীকার করবেন বলুন তো? এবং দ্বিতীয়ত, এটাকে যদি আপনি ইউনূসের প্রতি বাংলাদেশি বণিক সভার অনাস্থা হিসেবে দেখেন তাহলে আপনাকে মাথায় রাখতে হবে শুধু বণিক সভা কেন, বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের ওপর কার কার যে আস্থা আছে সেটা নিয়েই তো এখন চারপাশে প্রশ্ন উঠতে শুরু করেছে। কে কে নেই সেটা বলি। মানে ধরুন, এর মধ্যে সবার আগে আসবে সে দেশের সেনাবাহিনীর কথা। সেনাবাহিনী যে এই অন্তর্বর্তী সরকারের ওপর এতটুকু ভরসা রাখতে পারছে না সেটা তো তাদের প্রত্যেকটা পদক্ষেপে পরিষ্কার হয়ে গেছে। আজ কি জানিয়েছে জানেন? বাংলাদেশের সেনা তারা জানিয়ে দিয়েছে যে শেষ পর্যন্ত তারা তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। এবার এই বিবৃতিটা শুনে আমি জানি আপনাদের কি মনে হচ্ছে, আমারও তাই প্রথমে মনে হয়েছিল, আরে একটা দেশের সেনা যে সেই দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে এটাই তো স্বাভাবিক, সেনার কাজই তো তাই। এটা আবার ওরকম গলা ফাটিয়ে ব্রিফিং করে বলার কি দরকার আছে? আর তখনই বুঝলাম যে এটারই তো আসল ব্যাপার। কখন একটা দেশের সেনাকে এরকম বিবৃতি দিয়ে বলতে হয় যে তাদের দেশের সার্বভৌমত্ব তারা রক্ষা করবে, যখন সেই সার্বভৌমত্ব রক্ষাটা প্রশ্নের সামনে এসে দাঁড়ায়, যখন সেই সার্বভৌমত্ব রক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে তারা মনে করে। তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা আপোষ করবে না, এটা তারা কেন বলছে জানেন?
কারণ সত্যিই বাংলাদেশের সেনাবাহিনী মনে করছে যে মোহাম্মদ ইউনূস আমেরিকা আর চীনের কাছে দেশকে বিক্রি করে দিচ্ছেন, বাকি যেটুকুনি আছে সেটা পাকিস্তানকে দিয়ে দেবেন। এই যে বাংলাদেশে আমেরিকা আর চীনকে সামরিক ঘাঁটি তৈরির জন্য নেমন্তন্ন করছেন ইউনূস, এটাই তো সেনা কিছুতে মেনে নিতে পারছে না। প্রথমেই তারা বলে দিয়েছিল যে এটা তারা মানবে না, তারপর বিভিন্ন রকম করে ইউনূস ইধার উধার করে নাম ঠাম বদলে শেষ পর্যন্ত যা করতে চাইছেন সেটা তো দেশকে বেচে দেওয়াই। দেশকে আপনি যে নামেই বেচছেন তো। ইতিমধ্যেই বাংলাদেশের সেন্ট মার্টিনে মার্কিন সেনা নৌঘাঁটি হয়েছে। শোনা যাচ্ছে চট্টগ্রাম থেকে মায়ানমার পর্যন্ত মানবিক করিডোর তৈরির কাজও আমেরিকার সেনাবাহিনী শুরু করে দিয়েছে। আর এদিকে আমাদের শিলিগুড়ি করিডোরের খুব কাছে ওই 200 কিলোমিটারের মধ্যে বাংলাদেশের লালমনিরহাটে বিমান ঘাঁটি তৈরির প্রস্তাব চীনের ওই সেনাবাহিনীর কাছে তো পাঠানো হয়েছে বলে খবর। বাংলাদেশের সেনা আজ পরিষ্কার বলেছে কোনো মূল্যেই তারা ওই জন্য সার্বভৌমত্ব রক্ষা হতে দেবে না, মানে এগুলো তারা কোথাও মেনে নেবে না। এবার এটা যদি মেনে নেবে না বলে এবং এতে তাদের দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা মনে করে, কাদের সাথে তারা সংঘাতে মাতবে? ওই আমেরিকার সেনাবাহিনীর সঙ্গে নাকি দেশের সরকারের সঙ্গে? এই পয়েন্টটাই সব থেকে ইম্পর্টেন্ট। আর সেই জন্যই মনে হচ্ছে এই যে সেনার এই কথাগুলো, এটাকে কি ইউনূসের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ বলে ধরা যেতে পারে? এখন পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। বণিক সভা অসন্তুষ্ট, সেনাবাহিনী ক্ষুব্ধ, ইউনূসের অস্বস্তির এখানেই শেষ নয়। বাংলাদেশের সরকারি কর্মচারীরাও অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রাখতে পারছে না। বাংলাদেশে এই মুহূর্তে 15 লক্ষের মতো সরকারি কর্মী আর অফিসার আছেন যাদের আশঙ্কা এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করছে। এইটুকুনি বলার পর না আমার একটা জিনিস মনে হচ্ছে, জানেন তো, এই একটা জায়গায় দুই বাংলায় কি অদ্ভুত মিল ভাবুন তো। আমাদের এখানে সরকারি কর্মচারীরা, এপার বাংলা সরকারি কর্মচারীরা তাদের এই যে ডিএ টিএ দেওয়া নিয়ে এত গণ্ডগোল, এই যে আদালত বলেছে 25% দিতে হবে। তো এই ক্ষেত্রেও যে সরকার এতদিন ধরে দিচ্ছিল না, কেন্দ্রীয় সরকারের সাথে তাদের ডিএর যে এত বিরাট বড় ফারাক, সেটাও তো তাদেরই অধিকারে হস্তক্ষেপ বলে মনে করছিলেন। ওখানেও দেখুন তাই বলছেন ওখানকার সরকারি কর্মচারীরা যে এই সরকার তাদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করেছে। তবে ওদের অবস্থা এখানকার থেকে অনেক খারাপ। ওখানে সরকারি কর্মচারীরা যাতে সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করতে না পারে তার জন্য আইন করা হচ্ছে। এটা করে আনুগত্য নিশ্চিত করতে চাইছে। ভাবুন তো, আমাদের এখানে তো এই ডিএ দেওয়া হচ্ছে না, এর প্রতিবাদে আন্দোলন করে, ধর্ণা দিয়ে, মামলা করে এখানে সরকারি কর্মচারীরা প্রতিবাদে মুখর হয়েছেন। ওখানে সেগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। এর প্রতিবাদেই বাংলাদেশের সরকারি অফিসগুলোতে কদিন ধরে প্রতিবাদ চলছে, আগামীকালও বিক্ষোভ চলবে বলে জানানো হয়েছে। আর তারপরেই ইউনূসের হয়ে এই সরকারি কর্মীদের হুমকি কারা দিয়েছে জানেন? এনসিপি। ওই এনসিপির নেতারা আজ বলেছেন যে যে সমস্ত সরকারি কর্মী ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদ করবেন তাদের প্রত্যেকের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। এবার এই যেটা দেখে আপনারা শুনে কি মনে করবেন যে এনসিপি এটা তো সরকারি দলই না, প্রশাসন চালায় না, প্রশাসনের পার্ট না, এটা সদ্য একটা তৈরি হওয়া দল। তাহলে এই হুমকিটা কিসের জন্য? দেখুন, যারা ভাবছেন এনসিপি গায়ে মানে না আপনি মোড়ল হয়ে গেল কিনা, তারা ভুলে যাচ্ছেন যে এই নবজাতক রাজনৈতিক দলটাই এখন ইউনূসের রক্ষাকর্তা। এদের নেতা নাহিদ ইসলামী তো 2-3 দিন আগে রটিয়ে দিয়েছিলেন যে ইউনূসটা কি প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে চাইছেন। আর তারপর তিনিই আবার ঘোষণা করলেন যে না, সরছেন না, উনি থাকছেন। এবার দেখুন, যখন এই ঘোষণাটা প্রথম হয়েছিল তখন অনেকেই সন্দেহ করেছিলেন গোটাটাই নাটক। আর আজকের পর পরিষ্কার ইউনূসের আসল রক্ষা কবচ হচ্ছে এই এনসিপি।
এমনি সময় দেখা যাবে না। কিন্তু ইউনূস বিপদে পড়েছেন বুঝলেই এই এনসিপি মঞ্চে আবির্ভূত হবে। যে সিনে তাদের ডায়ালগ থাকার কথাই নয়, সেই সিনেও ডায়ালগ দিয়ে দেবে। কিন্তু ইউনূস শুধু এনসিপির ভরসায় আছেন এটা ভাবলে কিন্তু ভুল হবে। তিনি আরেকজনের ভরসায় আছেন, চমকাবেন না কিন্তু সত্যি, তিনি ভারতের ভরসাতেও রয়েছেন। কেন আছেন জানেন? তার কারণ ভারতটাই তো তার আসল প্রোডাক্ট। হ্যাঁ, তার হাতের ওই আস্তিনের মধ্যে গোঁজা তুরুপের তাস হচ্ছে ভারত। কেন বলছি? দেখুন, এই ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েই তো ইউনূস ক্ষমতায় কায়েম হয়েছে। কারণ যে আন্দোলন, জুলাই আগস্টের যে আন্দোলন, বিপ্লব যেটা বলেন আর কি বাংলাদেশের মানুষ, যেটার মাধ্যমে শেখ হাসিনা সরকারকে সরানো হয়েছিল, শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন, তার পেছনে যে ইউনূসের চক্রান্ত ছিল এটা তো পরিষ্কার। এবার সেই আন্দোলনেরও একটা বড় অংশের মূল ছিল কি? ভারত বিদ্বেষ। আর এখনো ভারতের জুজু দেখিয়েই অন্তর্বর্তী সরকারে নিজের কুর্সিটা আরও কিছুদিন দখলে রাখতে চাইছেন ইউনূস। রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠকে বসেছিলেন, সেই রাজনৈতিক দলগুলোকে ইউনূস বুঝিয়েছেন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন বলেই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তার প্রশাসন মানে কঠোর সব অবস্থান নিয়েছে বলেই ভারত নাকি ষড়যন্ত্র করছে। শেখ হাসিনাকে ফের বাংলাদেশের কুর্সিতে বসাতে ভারতই নাকি বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধাতে চাইছে। এই কথাটা ইউনূস কখন বলছেন? যখন তার কুর্সি ধরে টানাটানি শুরু হয়ে গেছে, দুটো পক্ষ তৈরি হয়ে গেছে। একদিকে ইউনূস আর তার সাথে এনসিপি আর জামাত অর্থাৎ মৌলবাদীরা, আর অন্যদিকে বিএনপি এবং সেনা। এবার একটা বিষয় নিয়েই তো মতনৈক্য। একদল বলছে, অর্থাৎ এই বিএনপি আর সেনা, তাদের পরিষ্কার বক্তব্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। দেশটা যদি গণতান্ত্রিক দেশ হয় তাতে গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে যাওয়াটাই তো স্বাভাবিক, সেটার জন্যই নির্বাচন দরকার। তাই জন্য সেনা বা বিএনপির এই দাবির মধ্যে তো কোনো অন্যায় নেই। এবং বিএনপি একটা রাজনৈতিক দল, তারা তো চাইবেই যে এই নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসবে। কিন্তু এনসিপি আর জামাত এবং ইউনূস তারা তো জানেন এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে তাদের হাত থেকে সব কিছু বেরিয়ে যাবে। ওই জন্য ইউনূস বারবার বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন করবেন, মানে আরও পিছিয়ে দিতে চাইছেন যতটা পেছনো যায় আর কি। এখান নিয়েই সংঘাত। আর সেই সংঘাতের আবহে যেই মুহূর্তে ইউনূস বুঝেছেন যে তিনি বিপাকে পড়ছেন, অমনি ব্যাস এই ভারত বিদ্বেষের তাসটা খেলে দিয়েছেন। আর তার ফল হয়েছে কি জানেন? ফের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ শুরু হয়ে গেছে। যশোরে 20টা হিন্দু পরিবারের ওপর হামলা হয়েছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সিলেটে ঘর ছাড়া হচ্ছে অনেক হিন্দু পরিবার। এবার এই জিনিসগুলো যখন হচ্ছে তখন ইউনূস ডেফিনেটলি চাইবেন না যে এগুলো এখন থামুক, কারণ এই জিনিসগুলো যত চলতে থাকবে ততই তার পেছনে ওই মৌলবাদীদের সমর্থনটা জোরদার হবে। সোজা কথায় মৌলবাদী একটা মানসিকতা তিনি তার দেশের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। জানেন তো, এই কদিন আগে কথা হচ্ছিল ওখানকার একজন সাংবাদিকের সঙ্গে, তিনি বলছিলেন যে বাংলাদেশে এই মৌলবাদীদের সংখ্যা যে বিরাট এমন কিন্তু নয়। আজকের দিনে যদি দাঁড়িয়ে নির্বাচন হয়, এই মৌলবাদীরা মেরে কেটে 1-2 আসন পেতে পারে, তার বেশি নয়। কিন্তু তাদের এই এখন যে রমরমা, তার একটাই কারণ, এই মুহূর্তে যিনি দেশ চালাচ্ছেন তার হাত তাদের মাথার ওপর রয়েছে। এবার কার হাত কার মাথার ওপর রয়েছে এটা এই মুহূর্তের সব থেকে জটিল প্রশ্ন। বলা ভালো দুদল একে অপরের মানে আত্মা হয়ে পরমাত্মা হয়ে গেছে আর কি, মিলেমিশে একাকার। এটাই দেশটা চালাচ্ছে। এবার সেই জায়গাতেই মুশকিলটা ওই দেশে। ওই জন্যেই সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ হচ্ছে সেটা থামাতে চাইবেন না ইউনূস। তার পুলিশ বাহিনী কখনো এগোতে চাইবে না। এবং সত্যি কথা বলতে কি, পুলিশ বাহিনী আরও এগোতে চাইবে না এই জন্যে যে ইতিমধ্যেই তো ওই মৌলবাদীরা এবং এই এনসিপির লোকজন
তারা ফের একবার ওই জুলাই আগস্টের সময় যেভাবে পর পর পুলিশদের হত্যা করা হয়েছিল, খুন করা হয়েছিল, টাঙিয়ে দেওয়া হয়েছিল, সেই একই দাবি তুলতে শুরু করেছে। আপনাদের দেখিয়েছিলাম কয়েকদিন আগে। তাই কোনোভাবেই এর পার্ট হতে চাইবে না এই মুহূর্তে বাংলাদেশের পুলিশ, রইল বাকি সেনা। এই সেনারাই এখন সংখ্যালঘুদের একমাত্র ভরসা। মুশকিল হচ্ছে যে মুহূর্তে সেনা নামবে, কিছু কিছু জায়গায় সেনা নেমেওছে, কিন্তু যেখানেই সেনা একটা অগ্রবর্তী ভূমিকা পালন করতে যাবে, যেখানেই তার সাথে মৌলবাদীদের সংঘাত তৈরি হবে, তখনই তো ইউনূস আরও জোর গলায় বলতে শুরু করবেন, দেখেছেন এই সেনা আসলে ওয়াকারুজ্জামানের নেতৃত্বে ওরা ভারতপন্থী, এই জন্যেই আমি ওয়াকারুজ্জামানকে সরাতে চাইছি। মানে দেশের সেন্টিমেন্টটাও এই মুহূর্তে সেনার বিরুদ্ধে চলে যাক, এটাই চাইছেন ইউনূস। ওই জন্য একদিকে ভারত বিদ্বেষ, অন্যদিকে হিন্দু বিদ্বেষ, এই দুটো জিনিস তিনি এখন দেশের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। কারণ তার এখন সময় দরকার। তার যে সেনাত, এনসিপি, জামাত, এরা কোনোভাবেই যদি এখন ভোট ঠোট হয় তাহলে এই বিএনপির অন্তত মোকাবিলা করার জায়গায় নেই। আর তিনি এটাও জানেন যে মুহূর্তে এখন যা অবস্থা, যে মুহূর্তে একটা গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হওয়ার দিকে এগোটা ব্যাপারটা, দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি কোথাও তলায় তলায় তাদের মধ্যে একটা যে যোগসাযোগ হয়ে যাবে না, যোগাযোগ তৈরি হয়ে যাবে না, এটা গ্যারান্টি দেওয়া যাবে। তাই তিনি আবার সেই ভারতের জুজুটা ছোলার থেকে বের করে বাংলাদেশের মানুষকে দেখাতে শুরু করেছেন। কি মনে হচ্ছে জানেন তো, এই মোহাম্মদ ইউনূস আসলে দুর্দান্ত সেলসম্যান। যখন তার গদি টলমল করছে, যখন তাকে একদিকে বিএনপি আর একদিকে বাংলাদেশের সেনা ওই দড়ি ধরে মারো টানের মতো হেঁচকা টান মারছে, তখনই নিজেকে বাঁচাতেই ভারত বিদ্বেষ সেল করতে শুরু করেছেন, বিক্রি করতে শুরু করেছেন ইউনূস। কিন্তু এত কিছু করেই শেষ রক্ষা হবে কি মনে হচ্ছে জানেন তো। কারণ ইউনূস যতই ভারতের জুজু দেখান, আসল ষড়যন্ত্রটা যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশিরাই করছে সেটা তো রোজ ধরা পড়ে যাচ্ছে। এই পোশাক রপ্তানি বন্ধ হয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে যে মানব পাচার, অনুপ্রবেশকারী রপ্তানি, সেটা তো বন্ধ হয়নি, সে তো রোজ রোজ পরিষ্কার হচ্ছে। আর যেহেতু দেখুন এটার সঙ্গে আমাদের রাজনীতি সরাসরি জড়িয়ে যাচ্ছে, তাই এটা নিয়ে দুশ্চিন্তার অবকাশ আছে এবং এটা আমাদের কত বড় বিপদের সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে সেটা বুঝতে গেলে আরও কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন, না বললেই না। দেখুন আইপিএলে যেরকম ওই স্ট্র্যাটেজিক টাইম আউট নেয় না, আমরাও এই বাংলাদেশ থেকে সাময়িক বিরতি নিচ্ছি। ইউনূস সাহেব কিছু মনে করবেন না, শিগগিরই ফিরবো আপনার ওই কুকীর্তিগুলো নিয়ে। আপাতত বাংলাদেশের একটু পূর্ব দিকে ভিয়েতনামের হ্যানয়ে TV9 বাংলার দর্শকদের একটু নিয়ে যেতে চাই। কি হলো সেখানে? হ্যানয়ে সরকারি সফরে এসেছেন, স্ত্রীকে মামলার মুখে কি পড়তে হবে সেটা তো মনে হয় না, কারণ এটা তাদের ঘরোয়া বিষয়। তবে ঘরোয়া বিষয়টা ঘরের মধ্যে থাকলেই তো ভালো হতো। অফিসিয়াল ট্যুরে সেরকম বিদেশ বিভুয়ের মাটিতে চড়চাপাটি চললে সেটা তো আর যাই হোক ঘরোয়া থাকে না, তাই না? এবার মাকরর নতুন সেক্রেটারিকে নিয়েই আসলে দুজনের মধ্যে ঝামেলা বেঁধেছে বলে শোনা যাচ্ছে। বাংলাদেশের বউদেরও কি এরকম বদনাম রয়েছে নাকি? নাহলে শি জিনপিং বাংলাদেশের বিবাহযোগ্যা কন্যাদের নিয়ে এত শঙ্কিত কেন? পদ্মাপারে সোশ্যাল মিডিয়া সৈনিকরা তেরে গাল পারবেন তো, কিন্তু তার আগে জানিয়ে দিই, চীনের গ্লোবাল টাইমসের এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, এটা পড়ে নিন আপনারা। চীনই খবরটা গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছে। ওই বাংলাদেশের চীনা দূতাবাস সে দেশে বসবাসকারী চীনা ছেলেদের নাকি সতর্ক করে দিয়েছে, আর যাই করো বাংলাদেশি বিয়ে করো না। এমনিতে এই মুহূর্তে চীনের বহু প্রজেক্ট চলছে বাংলাদেশে, ফলে চীনা বহু ছেলেপুলে ওখানে রয়েছেন। আর বাংলাদেশের ওই বিভিন্ন জায়গায় নাকি চীনা বর ধরার ফাঁদ পাতা হয়েছে, মানে অন্তত সেটা এই ওই চীনের সংবাদ সংস্থা জানাচ্ছে।
এবং সেটাই তাদের ওই দূতাবাস তাদের ছেলেপুলেদের বলেছে ওখানে অনলাইন ডেটিং অ্যাপ বা ছোট ছোট ভিডিও ক্লিপে ছেলেদের প্রলুব্ধ করা হচ্ছে যাতে বিয়ের জালে ফাঁসিয়ে চীনা নাগরিকত্ব ম্যানেজ করে ফেলতে পারে। এবার দেখুন বাংলাদেশি বউ নেওয়ার হ্যাঁ আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা বলতে গিয়ে মনে পড়লো, ওই বিজ্ঞাপনটা এমন একটা কথা আছে না, শুনলে আপনাদেরও গা হাত পা জ্বালা করবে। ওখানে লেখা হয়েছে বাংলাদেশি বউ কেনার আগে চীনা ছেলেরা যেন দুবার ভাবেন। একদম ঠিক শুনেছেন, চীনের সংবাদ মাধ্যম ইংরেজিতে বাইং বা কেনার কথাই বলেছে। ছি ইউনুস সাহেব, ছি, ভারতকে বেগ দিতে এই চীনের কাছেই হাত পাততে চলেছিলেন। ভারতের নাকি এখানে আপনাদের দেশে সব কিছু চলে, তাই জন্য ভারতের তাবের থেকে বার করে নিয়ে এসে চীনের তাবে ঢোকাতে চাইছে এইভাবে। আর বাংলাদেশের নাগরিকদের কাছেও প্রশ্ন, চীন আপনাদের কি চোখে দেখে দেখুন। এর আগে সৌদি আরবও নিজেদের দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল, বাংলাদেশি, পাকিস্তানি, রোহিঙ্গা আর সুদানিজ মেয়েকে বিয়ে করা যাবে না। এবার ভাবুন তো, গোটা বিশ্ব যদি আপনাদের এইভাবে দেখতে থাকে, তারপরেও আপনারা ওই শুধু ভারত বিদ্বেষ নিয়ে বসে থাকবেন, শুধুই ভারতকে দোষারোপ করবেন, নাকি নিজেদের এই বদনামগুলো গা থেকে ঘষে তোলার চেষ্টা করবেন? খুব বড় মুখ করে চীনে গিয়েছিলেন মোহাম্মদ ইউনুস। ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন। রংপুরের লালমনিরহাট চীনকে দিয়ে দিয়েছেন বিমান ঘাঁটি তৈরি করার জন্য। চীন নিয়েছে, ফিরিয়ে দিল কি? এক রাশ অপমান। চীনের সংবাদ সংস্থা গ্লোবাল টাইমস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, বাংলাদেশে চীনা দূতাবাস সতর্ক বার্তা দিয়েছে, বিদেশে বিয়ের নিয়ম কি চীনা ছেলেরা যেন মনে রাখে। ভুঁইফোর ঘটকদের প্রলোভনে পা দেওয়া যাবে না, অনলাইন ডেটিং বা ভিডিও ক্লিপে প্রলুব্ধ হওয়া যাবে না, বিদেশি বউ কেনার ধারণা ত্যাগ করতে হবে। বাংলাদেশি বিয়ের আগে দুবার ভাবুন চীনের ছেলেরা। ছি 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 ছি, বাঙালি মেয়েদের সম্মান এত নিচে নামিয়ে আনলেন ইউনুস। চীনের সরকার প্রভাবিত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চীনা দূতাবাসের বিজ্ঞপ্তির কথা জানানো হয়েছে। বলা যাবে না ভারতের চক্রান্ত। চীনের চোখে বাংলাদেশ তালে দাঁড়ালো কি? বাংলাদেশে ভুঁইফোর ঘটকদের প্রতারণা চলে, বাংলাদেশে অনলাইন বিয়ের প্রলোভন দেওয়া হয়, বাংলাদেশে ভিডিও ক্লিপ দেখিয়ে প্রলুব্ধ করা হয়। তবে চীন প্রথম দেশ নয়, এর আগে সৌদি আরবও বাংলাদেশি মেয়েদের বিবাহের পক্ষে অনুপযুক্ত ঘোষণা করেছিল। পাকিস্তানি, বাংলাদেশি, রোহিঙ্গা ও সুদানিজ 4 ধরনের মেয়েকে বিয়ে করা যাবে না বলে সৌদি সরকার 2014 সালে নিষেধাজ্ঞা জারি করেছিল। এবার বাংলাদেশ ভেবে দেখুক তারা নিজেদের কোন দিকে নিয়ে যাচ্ছে। 26শে মে 1739 সালে আজকের দিনেই মোগল সম্রাট মোহাম্মদ শাহ আর ইরানের নাদির শাহের মধ্যে একটা চুক্তি হয়েছিল। ওই চুক্তির ফলেই ভারত থেকে আলাদা হয়ে গেছিল আফগানিস্তান। দেখুন, বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান এই সব কটা দেশই তার মানে একটা সময় অখণ্ড ভারতেরই অংশ ছিল, এটা নিয়ে তো কোনো সংশয় নেই। এবার পৃথক দেশ হিসেবে স্বীকৃতিগুলো কীভাবে মিলেছিল এই দেশগুলোর? কোনো না কোনোভাবে আমরাই স্বাধীনতার স্বীকৃতি দিয়েছি সবাইকে, হয় যুদ্ধে সহযোগিতা করে আর নয়তো চুক্তির মাধ্যমে। আমাদের পড়শি দেশগুলোর মধ্যে একমাত্র এই ইতিহাসটা ভুলেছে দুটো দেশ, একটা পাকিস্তান আর একটা বাংলাদেশ। আফগানিস্তানের মতো দেশ ভারতের ইতিহাস ভোলেনি, তাই পাকিস্তান যখন জঙ্গি হামলা করেছে তখন ভারতের পাশে থেকে আফগানিস্তানও ওদের জবাব দিচ্ছে। আফগান নদীতে বাঁধের বন্দোবস্ত চলছে, ঠিক যেভাবে এখানে ওই সিন্ধু জলবন্টন চুক্তিটা স্থগিত করে দেওয়া হচ্ছে, ঠিক যেভাবে এখান থেকে পাক অভিমুখে যাওয়া নদীগুলো শতদ্রু, বিপাশা এগুলোর ওপরে বাঁধ দেওয়ার ব্যবস্থা হচ্ছে, সিন্ধুর ওপর বাঁধ দেওয়ার ব্যবস্থা হচ্ছে, ঠিক সেই রকম আফগানিস্তানের সব থেকে বড় নদী কুনার, যেটা গিয়ে মিশেছে এই পাক অধিকৃত কাশ্মীরের কাবুল নদীতে, সেটা তো বাঁধ দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এবার যদি এতেও বাঁধ দিয়ে দেওয়া হয় তাহলে তো পাকিস্তানের বিপদ আরও বাড়বে। এমনিতেই শুকোতে চলেছে, এরপর আরও শুকোবে, দুদিক থেকে মার।
এবার বাংলাদেশ এসব দেখেও কি শিক্ষা নেবে না? দেখুন, এটা অবশ্য ঘটনা, শিক্ষা নেওয়ার সময় ওদের নেই। পদ্মাপাড়ের সব রাজনৈতিক দল এখন যে যার আখের গুছতে ব্যস্ত, কিন্তু আমাদের তো এর মধ্যে ভেসে গেলে চলবে না। আমাদের তো সজাগ থাকার সময় এটা, কারণ স্রেফ আখের গোছানোর লোভে আমাদেরও কেউ কেউ ওই দেশের নিরাপত্তার সঙ্গে আপোষ করে ফেলছেন না। তো এটা কেন বলছি জানেন? কারণ এটা বলার কারণ রয়েছে। দেখতে পাচ্ছি তো চোখের সামনে, আমাদের চারপাশে আমাদের সার্বভৌমত্বকেই প্রশ্নের সামনে দাঁড় করে দিতে চায় বোধহয় আমাদেরই কিছু লোকজন। তারা ওই খাল কেটে কুমির ডাকার মতো করে তারা চোরা পথে এই নাগরিকত্ব দিয়ে আমাদের দেশের সুযোগ সুবিধা বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। ভাবুন তো, কাকদ্বীপে, এই কাকদ্বীপে আমাদের রাজ্যে 10,000 টাকার বিনিময়ে এই বাংলাদেশিদের ভোটার কার্ড তৈরি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভোটার তালিকায় দেদার বাংলাদেশির নাম উঠেছে বলে অভিযোগ। এই সংখ্যাটা যে কত কেউ জানে না। আর এই ভয়ঙ্কর কাজটা কারা করেছে? আমাদের এখানকারই লোকজন। আর সেটা আরও চমকে উঠবেন এটা শুনলে যে এরা কারা তার সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দিয়েছেন। বলেছেন সর্ষের মধ্যেই ভূত, অর্থাৎ ভূত এই সরকারি কর্মীদেরই একাংশ। ওপার থেকে এপারে আসাটা কেন্দ্রের ব্যর্থতা, বিএসএফের ব্যর্থতা, অনুপ্রবেশটা, এটা তো আমরা বারবার শুনছিলাম। আর বিজেপির তরফ থেকে যে বারবার অভিযোগ তোলা হতো যে কাকদ্বীপে যেটা দেখা গেল সেটারই মানে বৃহত্তর আকারে তারা ব্যর্থতার ছবি তুলে ধরতেন, বলতেন এটা এদেশের এ রাজ্যের সরকারের ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা। ওরা ঢুকছেন বটে, কিন্তু ঢোকার পর এখানে বসে ওরা এ দেশের যাবতীয় পরিচয়পত্র তৈরি করে নিচ্ছেন, আর তারপর সেটা নিয়ে গোটা দেশে ছড়িয়ে যাচ্ছেন, আমাদের অর্থনীতিতে ভাগ বসাচ্ছেন। এই কাকদ্বীপেও তো সেটাই দেখা গেছে। কাকদ্বীপে বসে পরিচয়পত্র পাওয়াটা এটা কি সরকারি ব্যর্থতা নয়? রাজ্য সরকারের, পুলিশের ব্যর্থতা নয়? এই প্রশ্নটা কে তুলে দিয়েছেন জানেন? এই প্রশ্নটা তুলে দিয়েছেন তৃণমূলেরই বিধায়ক মন্টুরাম পাখিরা। তার দাবি কি জানেন? 1,006 বাংলাদেশি দিব্যি সংসার জমিয়ে ফেলেছে কাকদ্বীপে। বিধায়কের এই অভিযোগের পরেই এক সরকারি আধিকারিককে শুনলাম সাসপেন্ড করা হয়েছে। ভোটের কাজে যুক্ত আরও 3 সরকারি কর্মী নিশানায় রয়েছে। এদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ হয়েছে, পুলিশ তদন্ত করছে। তার মানে প্রশাসনও শিলমোহর দিয়ে দিয়েছে। এটাই তো পরিষ্কার হয়ে গেল, বাংলাদেশিরা আসছে, ভোটার কার্ড, আধার কার্ড বানাচ্ছে, আর আপনার আমার মধ্যে মিশে যাচ্ছে। দেশের সুরক্ষা, আপনার আমার সুরক্ষা, ওগুলো এখন আপাতত তার মানে ওপরওয়ালার হাতে। আপনার চারপাশে যারা ঘুরছে তারা জঙ্গি কিনা, দুষ্কৃতী কিনা, তার গ্যারান্টি ওপরওয়ালা ছাড়া আর কে দেবে বলুন তো? অবৈধ ভোট যারা যেসব সরকারি কর্মচারী এটা করেছে, এটা তাদের কাজ, তাদের অন্যান্য অফিসার আধিকারিকদের কাজ খুঁজে বার করে তারা তাদের কাজটা করবে। ভোটার লিস্টে যারা কাজ করছেন তাদের আমি ডিএম এসপিদের বলবো, ডিএমদের স্পেশালি আর ডিভিশনাল কমিশনারদেরও টু টেক কেয়ার স্পেশালি। কোথায় কোথায় ধরা পড়ে গেছে। এখন মুখ্যমন্ত্রীকে তাই অবশেষে দায় স্বীকার করে বলতে হচ্ছে যে আধিকারিকরা এই ব্যাপারে সতর্ক হন, তারা সতর্ক নয়। এক এক জায়গায় একজনের নামের জায়গায় 3টে নাম করে তোলা হয়েছে। এটা যারা করছেন তাদের আইডেন্টিফাই করুন, এবং যারা কম্পিউটারে বসে কাজটা করছেন, সবাই খারাপ আমি বলবো না, বাট শস্যের মধ্যে ভূত আছে। ইটস এ বিগ 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 স্ক্যাম। এই এফআইআরে স্টেট পুলিশ কেন ইনভেস্টিগেট করবে, কেন সিবিআই ইনভেস্টিগেট করবে না? দ্বীপের এসডিও মধুসূদন মণ্ডল, দক্ষিণ 24 পরগনার ডিএম, যাকে ভাইপোর ডিএম বলা হয়, সুমিত গুপ্তা, এরা ডাইরেক্টলি ইনভলভ। এই যে বিরোধী দলনেতা নির্বাচন কমিশনে গিয়ে বলছেন রোহিঙ্গা ঢুকেছে, এই ঢুকেছে, ওই ঢুকেছে, সব বুঝলাম, ঢুকলোটা কি করে? এর জবাব তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দিতে হবে। দেখুন, ঢুকলো কি করে এই প্রশ্নটা বোধহয় এখন বিশেষ করে এই মন্টুরাম পাখির আর এই অভিযোগের পর
এখন ব্যাক সিটে চলে গেছে, ঢুকে পড়েছে। এটা তো আমরা দেখেছি, যার ব্যর্থতাতেই হোক, এবং যার ব্যর্থতাতেই হোক, মানে এক্ষেত্রে সরকারি কর্মচারীদের ব্যর্থতা, সেটা তো মন্টুরাম পাকিরা বলছেন, যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন। এবার তাদের ব্যর্থতাতে যদি এরা এখানে গেঁড়ে বসেন, আমাদের মধ্যে মিশে যান, তাহলে এখন কি করে ঢুকলেন সেটা ভেবে লাভ আছে, নাকি কারা কারা ঢুকেছেন আপাতত মানে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে তাদের আইডেন্টিফাই করে ছেঁকে বার করে দেশের বাইরে করাটা বেশি জরুরি। যত এই নিয়ে ওই রাজনৈতিক চাপানুতো চলবে, যত একজন আরেকজনের দিকে দায় ঠেলার চেষ্টা করবেন, তার মাঝখান দিয়ে তো এই লোকগুলো আরও বেশি করে ছিটিয়ে ছিটিয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে তো তখন। দেখে শুনে না ওই একটা নাম মনে পড়ে যাচ্ছে আপনাদের বলি, বুমেরাং, জানেন তো, ওই অস্ট্রেলিয়ার আদিবাসীদের শিকার ধরার অস্ত্র, এমন একটা অস্ত্র যেটা যিনি ছুড়বেন তার কাছেই ফিরে আসবে। সেটাই মনে হচ্ছিল এই যাবতীয় অভিযোগগুলো দেখে। এই যে ভোটার কার্ড কেন্দ্রিক বিতর্ক, এটা কি তৃণমূলের কাছে বুমেরাং হয়ে ফিরছে? এমনি এমনি তো বলছি না, একটু খেয়াল করে দেখুন, একটু পিছিয়ে যান। এই যে এপিকে ভোটার কার্ডে এই যে কারচুপির অভিযোগ, সেটা প্রথম কে তুলেছিলেন একবার ভেবে দেখুন তো? বাংলার মুখ্যমন্ত্রী। গত ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্ডোরের সভা থেকে সবার আগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপর দেশের অন্যান্য বিরোধী দলও তৃণমূলের পাশে দাঁড়িয়েছিল। এবং সত্যি বলতে কি, তৃণমূল গোটা বিষয়টাকে তো সর্বভারতীয় স্তরে নিয়ে গেছিল। বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে চড়াতে অভিযোগটা দিল্লি অবধি নিয়ে চলে গেছিল। অভিযোগটা ঠিক কী ছিল আপনাদের মনে আছে তো? বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটার রয়েছে, একজন ভোটার এখানেও রয়েছেন, হরিয়ানাতেও রয়েছে, একদম নাম ধাম নম্বর দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। এটা নিয়ে সংসদেও সরব হয়েছিল তৃণমূল, এবং তারপর শেষ পর্যন্ত নির্বাচন কমিশন মেনে নিতেও বাধ্য হয়েছিল যে হ্যাঁ এই ভুল হয়েছে। এটাকে তারা বলেছিল টেকনিক্যাল ত্রুটি, কিন্তু সেই ভুল যে ভুল সেটা তারা মেনেছিলেন, সেই ভুলটা সংশোধনও করেছিলেন। এবার সেই তৃণমূলেরই বিধায়ক বলছেন ভোটার তালিকায় বাংলাদেশি ভোটার রয়েছে। ব্যাপারটা কি দাঁড়ালো? ভিন রাজ্য থেকে গোটা বিষয়টা ভিন দেশে চলে গেল। ভোটার তালিকায় ছিল ভিন রাজ্যের ভোটারের অভিযোগ, এখন দেখা গেল তারা সব ভিন দেশি। ছিল অভিযোগটা তৃণমূলের, এই গোটা অভিযোগটার এখন কোথাও মালিকানা চলে গেল বিজেপির হাতে। কারণ বিজেপি আবার এখানে ওই অনুপ্রবেশকারীদের ভোটের স্বার্থে ঢোকানোর অভিযোগটা এতদিন ধরে তুলে নিয়ে আসছে। কিন্তু এর মধ্যে দেখুন দু দলের অভিযোগ, দুটোই ভোটার তালিকা কেন্দ্রিক। তার মানে ভোটার তালিকায় গড়মিলটা কিন্তু মাস্ট, ওটা থাকবেই। ভাবুন একবার, তৃণমূল যে বিষয়টাকে জাতীয় স্তরে নিয়ে গেছিল, সেটাতেই এখন আন্তর্জাতিক লেভেল লেগে গেল। ওই কাকদ্বীপে ৬,০০০ আছে না ৬০০, অবৈধ বাংলাদেশের সংখ্যা ঠিক কত, সেসব নিয়ে এখন আর মাথা ঘামিয়ে লাভ নেই। যেটা জানি আমরা সেটা হলো রাজনীতি তার পছন্দের মাঠ পেয়ে গেছে। ওই থিতিয়ে যাওয়া ইস্যুটা ভেসুভিয়াসের মতো ফের একবার জেগে উঠেছে। আগ্নেয়গিরি ফের একবার অগ্নুৎপাত শুরু করেছে। ধর্মকে কেন্দ্র করে রাজনীতি বা রাজনীতিকে কেন্দ্র করে ধর্ম, কে যে বিপদের ইঙ্গিতটা দিচ্ছিল সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। আচমকা সেই সময় পায়ালগাঁও হামলা হলো, আর গোটা ব্যাপারটা মনে হলো যে একটা ব্রেক কষে বাধ্য হলো থামতে। কিন্তু ওখানটা যেই থামছে, এপাশে রাজনীতি ফের নিজের ছন্দে। যা হয় আর কি, এর রাজনীতি আর কি খুব ভীষণ প্রচারপ্রিয় জিনিস, জানেন তো। যতক্ষণ নিজেদের ওপর ওই যাবতীয় প্রচারের আলোটা না থাকে, ততক্ষণ এরা নড়াচড়া করে না। অন্যদিকে যেই চলে গেছে এরা চুপ। যেই দেখলো উপাসটা থতিয়েছে, যুদ্ধ টুদ্ধ এখন নেই, সংঘর্ষ বিরতি, ব্যাস অমনি শুরু করে দিল তারা নিজেদের মতো করে। আর তার মধ্যে যেই দেখছে যে প্রধানমন্ত্রী তিনি এখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এবং তার দলের লোকেদেরও বলেছেন, এমপি এমএলএদের বলেছেন যাও রাস্তায় বেরো, লোকজনকে বলো অপারেশন সিঁদুর কিভাবে সফল করেছি আমরা, কিভাবে সিঁদুরের মর্যাদা রেখেছি। মানে সোজা কথায় এই অপারেশন সিঁদুর বা এই পাকিস্তানের হামলার প্রত্যাঘাত করা, এর মাধ্যমে
সেটা একটা রাজনৈতিক ফয়দা তোলার জায়গা, ডিভিডেন্ড তোলার জায়গা এখন শাসক দল নেমে পড়েছে, বিজেপি নেমে পড়েছে। সুতরাং এটা তো গ্রিন সিগন্যাল শুরু হয়ে গেছে, বাঁশি বেজে গেছে, ব্যাস। তৃণমূলও নেমে পড়েছে এখানে, যাবতীয় কিছু একদিকে বইছে, ঠিক যেরকম বইছিল। এবার দেখুন ধর্মীয় রাজনীতিও চলে আসবে ঠিক একইভাবে। এই যে রোহিঙ্গা মুসলিমদের ঢুকিয়ে 26-এর ভোটে তৃণমূল জিততে চায়, এই অভিযোগই তো মাঠে নেমে করেছিল বিজেপি, এবার আরেকবার নেমে পড়েছে দেখুন, কারণ এবার তারা পালে হাওয়া পেয়ে গেছে। কিন্তু প্রশ্ন সেটা না, প্রশ্নটা হচ্ছে আগ্নেয়গিরিটা তাহলে জাগালোটা কে? এই যে থিতিয়ে যাওয়া মেরুকরণটা সেটা উস্কে দিল কে? উস্কালেন তো তৃণমূলেরই বিধায়ক। মজা হচ্ছে, অভিযোগ করলো তৃণমূল আর অভিযুক্ত তৃণমূল, তাহলে বিরোধীরা তারা কি করবে? মাঠে না নেমে তারা কি বসে থাকবে নাকি? ফাঁকা মাঠে তো খেলা হয় না। তাই কি কাকদ্বীপে মাঠ তৈরি হলো, একদল বল পাড়ালো আর একদল সেই বল নিয়ে খেলতে শুরু করলো, মানে খেলা হচ্ছে, খেলা হবে। কত টাকা দিয়েছিল? ও 10,000 টাকা দিয়েছিল। ইনি একজন বাংলাদেশি। 10,000 টাকায় নাম ভারতের ভোটার লিস্টে উঠেছে। কাকে দিতে হয়েছে এই 10,000 টাকা? তৃণমূল লোকে দিয়েছিল, তৃণমূল লোকে দিয়েছিল। বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্যের বাসিন্দা, একেবারে নথি হাতে নিয়ে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের নির্দেশে নির্বাচন কমিশনের চক্রান্তের অভিযোগ তুলেছিল তৃণমূল। এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে, একই এপিক কার্ডে, কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। গত বছর জুলাইয়ে অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ। হাসিনা সরকারের পতনের পর মৌলবাদীদের অত্যাচার ও দুষ্কৃতিরাজ চরমে ওঠে। সীমান্ত রক্ষায় বিএসএফকে সজাগ থাকার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকারও। তখন থেকেই ওপার বাংলার আঁচ আছড়ে পড়ে এপারেও। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে। বর্ষের সুরক্ষাকে এরা কম্প্রোমাইজ করে রোহিঙ্গাদেরকে এখানে বসাচ্ছে, জানে যে ভোট ব্যাংক এবং ভোট লুট করার জন্য এই রোহিঙ্গাদেরকে ব্যবহার করা হয়। তখনকার সেই বিজেপির অভিযোগকেই কি বর্তমানে মান্যতা দিচ্ছেন তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা? বিচার আধিকারিকদের কাজ খুঁজে বার করে তারা তাদের কাজটা করবে, এটা আমাদের কাজ নয়। বিধায়ক, সাংসদ, স্থানীয় পঞ্চায়েত থেকে জেলা পরিষদ, সবেতেই শুধু তৃণমূল। অনুপ্রবেশের দায় যদি বিএসএফ এর হয়, ভোটার তালিকায় নাম তোলার দায় কার? মন্টুরাম পাখিরা বলছেন দায় সরকারি কর্মীদের একাংশের। তাহলে কি সরকারের একাংশই ভারতের বিরুদ্ধে সাবোতাজ করছে? টিভি9 বাংলার ক্যামেরায় বাংলাদেশি নাগরিক কিন্তু অন্য কথা বলছেন। সরকারি আধিকারিক না, তৃণমূলের নেতা। কে দিচ্ছে ভারতে থাকার লাইসেন্স? প্রশ্নটা জোরালো হচ্ছে ক্রমশ। এখানে দেরি হলো, এখানে অনেকবার জমা দিয়েছে, হয়নি। এই করতে করতে কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে। টাকা পয়সা দিয়েছিল? অল্প কিছু দিয়েছে। কত টাকা দিয়েছিল? ও 10,000 টাকা দিয়েছিল। কাকে দিলেন টাকাটা? টাকাটা ওই পার্টির লোকে দিয়েছিল। কোন পার্টির লোক? এই তো তৃণমূল লোকে দিয়েছিল। কাকদ্বীপ ইস্যুকে হাতিয়ার করে নির্বাচন কমিশনে চাপ বাড়িয়েছে বিজেপি। পুরনো অস্ত্রের শান দেওয়ার সুযোগ কাজে লাগাচ্ছেন বিরোধী দলনেতা। বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান বলেছে যে 10,000 টাকা তৃণমূলকে দিয়ে আমরা নাম তুলেছি। তাহলে জাতীয় নির্বাচন কমিশনের এত বড় দুর্নীতি ধরা পড়ার পরে মমতার পুলিশকে দিয়ে কেন এফআইআর? রোহিঙ্গা মুসলমানদের নাম তুলিয়েছে এখানকার প্রশাসন, আইপ্যাক, তৃণমূলের ভোট করানোর জন্য। কাকদ্বীপের রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ আর প্রতাপাদিত্যনগর, এই 3টে গ্রাম পঞ্চায়েতই তৃণমূলের দখলে। আর এই 3টে গ্রাম পঞ্চায়েতেই নাকি সব থেকে বেশি বাংলাদেশি এসে বসে আছে বলে অভিযোগ। এবার পুলিশ আর তৃণমূল দুয়ের ব্যর্থতা ঢাকতেই কি কাঠ গড়ায় সরকারি আধিকারিকরা? দেখুন, মন্টুরাম পাখিরা সব দায় চাপিয়েছেন সরকারি কর্মীদের ঘাড়ে। মুখ্যমন্ত্রীও বলেছেন সরকার করেনি, সরকারের একাংশ করেছে। আচ্ছা, সরকারি কর্মী বলুন বা আধিকারিক, তারাও কি সেলসম্যান? বাংলাদেশি খোঁজার কাজ করছিলেন, সীমান্ত গিয়ে বলছিলেন যে বাংলাদেশিরা প্লিজ আসুন, আমরা ফ্রিতে এটা দেবো ওটা দেবো, তারপর নাগরিকত্ব বিলি করেছেন। সরকার কি বলতে চাইছে ভাবুন তো? কর্তার ইচ্ছে কর্ম,
কিন্তু সরকারি কর্মীরা তারা কি কর্তা বা কর্ম কোনোটাই মানছেন না? তাহলে তো দুশ্চিন্তা। আর দুশ্চিন্তা তো আরও আছে, এই ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে সেলসম্যান, বুঝলেন না? বুঝিয়ে বলছি, বেসরকারি এজেন্সির লোকজন নাকি ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছচ্ছে, তথ্য সংগ্রহ করছে। এবার এরা কারা? সরকারের দুশ্চিন্তা বেড়েছে। এবার ভোটারদের এটা ভাবতে পারেন যে ভোটারদের তথ্য সংগ্রহে অসুবিধাটা কোথায়? বাংলাদেশির খোঁজ মিলবে, এটাই কি আসল সমস্যা? কাকদ্বীপে বাংলাদেশি খোঁজায় সরকারের নির্দেশিকা ছিল না, তাই পুলিশও এতদিন কাউকে খুঁজে পায়নি, কিন্তু এবার সরকার নির্দেশিকা দিয়েছে। আর তাই বাঁকুড়ায় তথ্য সংগ্রহকারীদের টপাটপ ধরে ফেলছে পুলিশ। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। জনমত সমীক্ষা, এই অজুহাতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের ছক। রাজ্যের শাসক দলের নেতাকর্মীদের সতর্ক করে রীতিমতো সার্কুলার জারি করেছে। ভোটারদের বাড়ি গিয়ে তথ্য হাতানোর চেষ্টা চলছে। কদিন আগে খোদ মুখ্যমন্ত্রীও বলেছিলেন, অ্যালার্ট করেছিলেন পুলিশকে। আর তারপরেই বাঁকুড়া অপারেশন এজেন্সি, অপারেশন সেলসম্যানও বলা যেতে পারে, যে অপারেশনে সাফল্য পাচ্ছে পুলিশ। বাঁকুড়া শহরের 15 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরছিলেন 5 জন। বিষয়টি নজরে আসতেই তৃণমূল ওয়ার্ড কমিটির সম্পাদক খবর দেন বাঁকুড়া সদর থানায়। পুলিশ এসে ওই 5 জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ধৃতেরা দাবি করে হরিয়ানার একটি সংস্থার হয়ে তারা সমীক্ষা করছেন। পুলিশের দাবি, জনমত সমীক্ষার নামে ভোটার কার্ড, আধার কার্ডের ফটোকপি নিচ্ছিলেন অভিযুক্তরা। ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার নাম করে তথ্য সংগ্রহ করছিলেন। আমাদের এলাকায় এসে সার্ভে করছিল, নানা রকম ভোটার কার্ড, আধার কার্ড তথ্য চাইছে। আমাদের দিয়ে যখন জিজ্ঞাসাবাদ করি, আমাদের এলাকা থেকে খবর দিয়ে আপনাদের কাছে কোনো পারমিশন আছে? লোকাল আমাদের প্রশাসনকে জানিয়েছেন, মানে কাউন্সিলর বা চেয়ারম্যান থানাতে কোনো পারমিশন আছে? তার কোনো রকম পারমিশন কপি দেখাতে পারে? একজনের বাড়ি পূর্ব বর্ধমানের শক্তিগড়ে, বাকিদের বাড়ি বাঁকুড়া জেলাতেই। কেউ ভিন রাজ্যের নন। অভিযুক্তদের দাবি, একটা ওপেনিয়ন কল করার জন্য কাজ করছিলাম, ঠিক আছে? তো কাজ এখনো স্টার্ট হয়নি, ওনার সাথে পারমিশন নেওয়ার জন্য গেছিলাম। 15 নম্বর ওয়ার্ডে যিনি আছেন বাপি চক্রবর্তী নাকি, ওনার সাথে কথা বলতে গেছিলাম। আমাদের এটা একটা ডিফেন্স হচ্ছে একটা কোম্পানি, ঠিক আছে, রিসার্চ অর্গানাইজেশন। আমাদের বাড়ি হচ্ছে সোনামুখী। তাহলে পুলিশ কেন অ্যারেস্ট করলো আপনাদের? সেটা আমরা এখন বলতে পারছি না। পুলিশের দাবি, অভিযুক্তরা যেই সংস্থার কর্মী বলে দাবি করছেন সেই সংস্থার হদিশ মেলেনি। তাহলে কোথা থেকে কোন টার্গেট পূরণে মাঠে নেমেছেন এরা? দেখে মনে হচ্ছে না আমাদের চারপাশে শুধু হাজার হাজার সেলসম্যান ঘুরে বেড়াচ্ছে, সবাই আমাদের কিছু না কিছু বিক্রি করতে চায়। তা আমাদের স্বপ্ন থেকে শুরু করে চাকরি বা নাগরিকত্ব সব কিছু, সবাই সেলসম্যান। এবার প্রশ্ন হচ্ছে, কে কি বিক্রি করছে? ভোটার কার্ড তৈরির ছক ছিল কালীঘাট থেকে ধৃত বাংলাদেশি আজাদের। দেখুন, এমনি এমনি তো কেউ কিছু করে না, বাকি সব ছিল, পরিচয়পত্র ছিল, এগুলো বানিয়ে নিয়েছিল। এমনকি সে নাকি আয়ুষ্মান ভারতের কার্ডও বানিয়ে নিয়েছিল। ভাবুন, মানে যেটা বাংলায় এই মুহূর্তে এখনও গ্রাহ্য না, সেইটাও বাংলাদেশিদের কাছে গ্রাহ্য। কারণ এটা কোথাও গিয়ে একটা নতুন তথ্য পেয়ে গেল, হাতে আর একটা পরিচয়পত্র, যা পারে সব নিয়ে নিয়েছিল। এবার ভোটার কার্ডটাও তারপরে লাগবে। তাই আমরা একটা পরিষ্কার জিনিস বুঝতে পারছি, দেখুন এমনি এমনি তো ব্যাপারটা হয় না। ওই সাপ্লাই, ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই, এই সমস্ত ব্যাপার ট্যাপার তো থাকে। বাজার আছে, চাহিদা আছে, তাই প্রোডাকশানও আছে। এই যে চারপাশে এই জন্য সেলসম্যানও ঘুরে বেড়াচ্ছে, নাগরিকত্ব চাই করে। কিন্তু এই বাজারের খোঁজ কীভাবে মিলেছে জানেন? পুলিশকে ধাক্কা মেরেছিল একটা ট্যাক্সি, চালককে গ্রেফতার করে পুলিশ। তারপর দেখা যায় সেই ট্যাক্সি চালকই সেলসম্যান, নাম আজাদভাবে এই করে কমবে খাচ্ছিল, নিজের ভোটার আধার সব তৈরি করে ফেলেছিল। সবটাই জাল লথিরিয়ে, নিজেরটা তৈরি হয়ে গেছে, এবার অন্যের তৈরি করার পালা। ব্যবসা আর বিক্রি দুটোই বাড়ানোর পালা। এবার একটা ধাক্কায় সব চৌপাট হয়ে গেল। প্রশ্ন সেটা না, প্রশ্ন হলো এরকম কত আজাদির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আজাদি নিয়ে ব্যবসা করছে। তো বললাম না, বিশ্বটাই বাজার হয়ে গেছে।
আমরা সেলসম্যানকে স্টোনম্যান মনে করে এখন আতঙ্কে ভুগছি। এখন এই যে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও দেখছি এই মুহূর্তের সবথেকে হট প্রোডাক্ট। তাকে এই যে ভারতের যে প্রতিনিধি দল, সংসদীয় প্রতিনিধি দল, সেখানে তো সেল করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি আগে ওই ইউসুফ পাঠানকে তুলে নিয়েছিলেন, রেগে মেগে মমতা বন্দ্যোপাধ্যায় ডিলটাই ক্যান্সেল করে দিয়েছিল। এবার এরপর দেখুন, তারপর ওই যে বললাম হট প্রোডাক্ট হয়ে গেছেন অভিষেক। তার কারণ তাকে নিয়ে বিজেপির টানাটানি চলছে আর তৃণমূলের টানাটানি চলছে। তৃণমূল তার মুখ তো বিশ্বের বাজারে উজ্জ্বল করে দিয়ে এসছেন অভিষেক, কারণ যেভাবে তিনি পরপর বোমা ছুঁড়েছেন গোটা পাকিস্তানকে লক্ষ্য করে, তাতে তো এই জাতীয়তাবাদী কৃতিত্বে তৃণমূলের হাতটা ছুঁয়ে দিয়েছেন তিনি। কিন্তু বিজেপি, বাংলার বিজেপি বাংলার বাজারে অভিষেককে সেল করছে, তৃণমূলের বাকি প্রোডাক্টগুলোর সাথে কম্পিট করার জন্য অভিষেককে সেল করছে। অনেক মাথা কাটিয়ে তারা মার্কেটিং স্ট্র্যাটেজিটা তৈরি করেছে, জানেন তো। কারণ অভিষেক ওই জাতীয়তাবাদের গোল পোস্ট লক্ষ্য করে একের পর এক শট মারছিলেন। জাপানে গিয়ে রাসবিহারী বসুর সমাধি খুঁজে বের করে শ্রদ্ধা জানিয়েছেন, আন্তর্জাতিক বিচারপতি রাধা বিনোদ পালের স্মৃতিফলকে শ্রদ্ধা জানিয়েছেন, টোকিওয় বসে ওই সন্ত্রাসকে জলাতঙ্কগ্রস্ত পাগলা কুকুর আর পাকিস্তানকে তার বন্য মনিব বলেছেন। খেলাটা তারপর সাপ ঠাপ যা যা বলার পাকিস্তানকে সব বলে দিয়েছেন। এবার পুরো ব্যাপারটা, পুরো খেলাটাই কিন্তু বঙ্গ বিজেপির ক্ষেত্রে প্রায় আউট অফ সিলেবাস হয়ে যাচ্ছিল। অভিষেকের গায়ে গরু, বালি, শিক্ষায় নিয়োগ থেকে কয়লা, কোনো ময়লাই তো আর লাগানো যাবে না এরপর, এটা বুঝে গেছিলেন তারা। তখন বঙ্গ বিজেপির নেতারা মাথা খাটিয়ে অন্য উপায় বার করেছেন। তৃণমূলের সাধারণ সম্পাদকের গায়ে ভালো করে তৃণমূলই লেপে দিয়েছেন। তাই অভিষেকের পাশাপাশি এক তৃণমূল নেতার বক্তব্য বিজেপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, সঙ্গে অলিখিত একটা প্রশ্ন, তৃণমূলের কোনটা সত্যি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান? I have said that Pakistan needs to be taught a lesson in the language they understand. If terrorism is a rabid dog, Pakistan is a wild handler. পৃথিবীতে বহু গেম হয়, গেম মানে খেলা, সব গেমের নাম জানি না, এটা একটা গেম, নিজেরাই মেরেছে। এই ভারতবর্ষের মানুষকে একটা তো দেখাতে হবে, তো এটা একটা প্রহসন, প্রহসন, পরিষ্কার নির্দ্বিধায় বলছি এটা প্রহসন। ব্যাপার হলো ওরা তো অনেক লীলা করে, রাম মন্দিরে কত লীলা করেছে, রাম মন্দির এখন কেউ যায় না, যত লীলাই করুক, মানে জগন্নাথ এসে পড়ছে মমতা ব্যানার্জির হাতে, ওরা কোনো ঠাকুর ধরে পারছে না এখন। অমিত শাহ তো একজন শ্রীকৃষ্ণ, এখন কি আবার কোন লীলা করছে তো মকবিল করে রেখে দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানকে পাগলা কুকুর বলছে, আর ববি হাকিম বলেছিলেন মিনি পাকিস্তান। আপনি খুঁজে নেন একটা মুখ একটা মুখোশ, কোনটা মুখ আর কোনটা মুখোশ খুলেন। এটা তো সবাই দেখতে পাচ্ছেন, দেশের যোগ্য প্রতিনিধি, বাংলার ছেলে, ভারতবর্ষের ছেলে, এখন রাজ্য বিজেপি এটা হজম করতে পারছে না। অভিষেক একটা করে এত সুন্দর ইংরেজিতে রাজনীতি সচেতন, আন্তর্জাতিক সমীকরণ সমস্ত মিলিয়ে ভারতবর্ষের প্রতিনিধিত্বে একটা করে বক্তৃতা দিচ্ছে, আর রাজ্য বিজেপি দেখছে আর জ্বলছে, লুচির মতো ফুলছে, দেখছে আর জ্বলছে, লুচির মতো ফুলছে। রাজ্য বিজেপির অক্ষম ঈর্ষা। আরে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন এবং বেস্ট পারফর্মার, এ তো রাজ্য বিজেপি ঈর্ষায়, অক্ষমতায় তাদের এই সমস্ত কাতর কথাবার্তা। রাজনীতি কখন কি আমাদের সঙ্গে বেচে দেয়, কার প্রোডাক্ট কে যে বেচে, রাজনীতিতে সব সম্ভব। আর একটা কথা, এই যে আমরা সদ্য অপারেশন সিঁদুর আর তারপরে এই পাকিস্তানের হামলা করার চেষ্টাটা দেখলাম, একটা ড্রোন, একটা মিসাইলও আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে কোনোভাবে টপকাতে পারেনি। কিন্তু বাংলাদেশ থেকে তারা যে সমস্ত অনুপ্রবেশকারী পাঠিয়েছিল, তারা যে আমাদের যাবতীয়
ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে আমাদের দেশের অন্দরে সেদিয়ে বসে আছে, এটা কিন্তু একটা বড় ক্ষতি। এই ক্ষতিটা যত দ্রুত সম্ভব মেরামত করা যাবে, এই ডিফেন্স সিস্টেমটা যত দ্রুত আরও শক্তিশালী করে নিশ্ছিদ্র করা যাবে, ততই কিন্তু আমাদের ভবিষ্যৎটা সুরক্ষিত থাকবে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।